স্নিগ্ধবিষ লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 6। নাজহা আর তৌসির বেরিয়েছে পরীক্ষার উদ্দেশ্যে এই কিছু সময় আগে বাড়ি হতে। তৌসিরের পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবি, সাথে তো আছেই একটা কালো মুজিব কোট। নাজহা কালো বোরকায় মুড়ানো চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। তৌসির হাঁটিয়ে নিয়ে যাচ্ছে স্টেশন অবধি। গাড়ি স্টেশনে গিয়ে গাড়িতে উঠবে। নাজহা আপন মনে হাঁটছে আর নিজের মনকে ভয় ডর থেকে বাঁচানোর চেষ্টা করছে। তৌসিরকে বউ নিয়ে হাঁটতে দেখে প্রতিমধ্যে সবাই আর চোখে দেখছেন নাজহার। এতে বড্ড অস্বস্তি হচ্ছে। তৌসির সবাইকে এভাবে তাকাতে দেখে হাঁটতে হাঁটতে নাক মুখ কুচকে বলে, সাওয়ার, একজন মানুষজন এদের লাইগা বউ নিয়েও একটু হাঁটতে পারবো না। নাজহা গালি শুনেই নাক মুখ কুচকে ফিসফিসিয়ে বলে, সবসময় এক গালি। তৌসির নাজহার কথায় ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, তালুকদারের মাইয়া, গালি দিলে মন শান্তি হয়। মন মেজাজ ভালো রাখতে হলেও অন্তত গালি চর্চা করা জরুরি। নাজহা আর কিছু বলে না। এটা শুনে কারণ বলার মতো কিছু নেই। এদের মতো মানুষের সাথে তর্ক না জড়ানোই উত্তম। কিছু সময় হেঁটে নাজহা আর হাঁটে না, দাঁড়িয়ে যায়, আর হাঁটতে পারছে না। স্টেশন এখনও অনেকটা পথ বাকি। এত হাঁটা নাজহার রুচির মধ্যে পড়ে না। তৌসির ওকে দাঁড়িয়ে যেতে দেখে নিজেও দাঁড়িয়ে যায়। তারপর পিছনে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হইল, আও না কেন? আমি আর হাঁটতে পারছি না, গাড়ি নিন। তৌসির নাজহার কথায় বিরক্ত হয়ে বলে, নবাবের বেটি, চুপচাপ চল। এই রাস্তায় তোর বাপ গাড়ি নিয়ে বসে আছে যে তুই গাড়ি চড়বি? কথায় কথায় বাপকে টানতে দেখে নাজহা দাঁত চেপে বলে, আমি যাব না গাড়ি ছাড়া, আগে গাড়ি নিন। তৌসির নাজহার জেদ দেখে নিজের লুঙ্গির কোণ 2 হাত তুলে নিয়ে নাজহার কাছে আস্তে আস্তে বলে, চুপচাপ চল, সাওয়াগিরি করিস নাই মাঝ রাস্তায়। নাজহাও নাছোড়বান্দা, তাই তো ঘাড়তারামি করে উত্তর দেয়, আমি হেঁটে যাব না গাড়ি ছাড়া, আপনি গাড়ি রিজার্ভ করুন। তৌসির এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, লুঙ্গির নিচে আন্ডারপ্যান্ট পরি না পয়সার অভাবে, আর তুই রিজার্ভ গাড়ি মারাস? নাজহা তৌসিরের কথায় বড্ড লজ্জায় পড়ে যায়। ছি, কি বাণী! তারপরও বলে, আমি গাড়ি ছাড়া যাব না। তৌসির নাজহার কথায় ওর দিকে আর চোখে কিছু সময় চুপ করে তাকিয়ে থাকে। তারপর বলে, তুই না গেলে নাই যাস, পরীক্ষা তো আর আমার না, আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার কথা শুনে নাজহা ঘাবড়ে গিয়ে একটাও শব্দ ব্যয় না করে চুপচাপ সামনে আগায়। তৌসির এটা দেখে আপন মনেই বলে, এক নাটক ঝুলাইছে দয়াল আমার গলায়। এ বলে নিজের ডান হাত দিয়ে লুঙ্গি তুলে ধরে আর বাঁ হাত দিয়ে নাজহার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করে। নাজহা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আমার হাত ছাড়ুন, হাত ধরলেন কেন? তৌসির নাজহার হাত আরও শক্ত করে ধরে বলে, রাইতে আমার কোলে ঘুমাইতে পারো আর দিনে হাত ধরাইতে ফ্যাত ফ্যাত করো? নাজহা তৌসিরের মুখের এই বিষাক্ত বাণী শুনে রাগে ফাটতে শুরু করে। কত বড় কথা বলল! নাজহা ফিসফিসিয়ে রাগী গলায় বলে, আজ রাতে শুধু আইসেন জড়িয়ে ধরে ঘুমাইতে, তখন দেখবেন কি করি। সেদিনের মতো বিচ্ছু ঢুকাইয়া দিব লুঙ্গির নিচ দিয়া। নাজহার সামনে পা ফেলতে ফেলতে বলে, সেদিন তো সরিয়ে নিয়েছি, আজ রাতে আর সরাবো না। এই, তুই তো দেখি বউ নামের শত্রু। নাজহা তৌসিরের কথায় ওর মুখের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, শত্রু ঘরের মেয়ে করেছেন, তাহলে শত্রুই তো হব। তুই শত্রু ঘরের মাইয়া হলেও এখন তুই আমার বউ, আর আমি আমার বউয়ের সবচেয়ে আপন মনে করি, যদিও হয় শত্রু। নাজহা তৌসিরের কথায় ওর দিকে তাকিয়ে বলে, প্রেম তো দেখি বাটি বাটি হয়ে গলে পড়তেছে। তৌসির নাজার কথায় ক্ষীণ হাসে, তারপর বলে, এইটা প্রেম না, এইটা খালি দায়িত্ব। আর তোমার বয়স অনেক কম, তাই তোমার প্রতি আমার ভাবনাটাও বেশি। তৌসিরের কথা শুনে নিঃশব্দে কিছু সময় চেয়ে রয় নাজহা তৌসিরের মুখ পানে। তখনই ওদের পাশে একটা সিএনজি এসে থামে। সিএনজি ড্রাইভার মাথা বের করে দাঁত কেলিয়ে হেসে বলে, ও তৌসির ভাই, কই যাইবেন? একটান দিতাম নাকি আপনারে? তৌসির থেমে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে, দরগা গেট যাইমু। ও তাইলে আইন, সাথে কেডা, আপনার বউ? আমাদের ভাবি নাকি? তৌসির ওর কথায় নাজার দিকে এক নজর তাকায়, তারপর তার দিকে তাকিয়ে বলে, না, আমার মাইয়া, বউ না। নাজার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কি বলছে কি এই তৌসির? ড্রাইভার লায়েক এটা শুনে বলে, ছি ছি, কি কন যে ভাই, আমি জানি এইটা আমাগো ভাবি। ওর কথায় তৌসির নাজাকে নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলে, যখন জানোস তাইলে আর জিজ্ঞাস কেন, চল তাড়াতাড়ি। লায়েক আর কিছু বলে না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। কিছু সময় বাইরে এদিকে ওদিকে তাকিয়ে তৌসির লায়েককে জিজ্ঞাসা করে, এই লায়েক, পেঁয়াজের কেজি কত আইলো রে? লায়েক হাবলার মতো হেসে বলে, ভাই আর কয়েন না, গত রাতে 70 টাকা ছিল, আজ সকালে 80 হইয়া গেছে। তৌসির দামের কদর শুনে বলে, যেই দাম বাড়তাছে সব কিছুর, 3 পথের মোড়ে থালা নিয়ে বসতে হইব দেখতাছি।
লায়েক হাসি দিয়ে বলে, কি কন ভাই, আপনাদের পয়সার অভাব আছে নাকি? পয়সার অভাব কার নাই ভাই কত, এই দুনিয়ায় অভাব আর অভাব, খালি অভাব। তাও ঠিক কইছেন ভাই, অভাব করে নষ্ট স্বভাব। তৌসি তখনই বাইরে তাকিয়ে দেখে একটা জমি কুড়া হচ্ছে। এটা দেখে বলে, সাওয়ার নাতিরা সব জমি জমা কুড়া খাইয়া নিতাছে। লায়েক হাসি দিয়ে বলে, কি কমু ভাই, মানুষে কিছু বোঝে না, গরিব কৃষকগুলোর মাথার উপর ছাদ ভাঙে। তৌসি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভাবতাছি এবার বৈশাখ মাসে আমরা ক্ষেত করবো না, গ্রামের কৃষকদের দিয়া দিমু ক্ষেত কইরার লাইগা। কি করব, সংসার তো চলতে হইব গো। লায়েক বলে, আপনারা আছেন বইলাই ভাই এখনো এই গরিবদের মুখে দুমুটো ভাত জুটে। এই যে গাড়িটা লইয়া দিলেন আমারে। তৌসি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোনো বাল তো ছিঁড়তে পারি নাই মাইনে সেরে লাইগা, তাই এই বাল ছিঁড়ি আর কি করমু। লায়েক হট্ট হাসিতে ফেটে পড়ে বলে, আপনার মুখের গালগুলোও অনেক ভালো লাগে ভাই। নাজা চুপচাপ এতক্ষণ এদের কথাবার্তা শুনছিল। তৌসিরের মুখের গালি শুনেই মেজাজ খারাপ হয়ে যায়, শুধু গালাগালি আর গালাগালি। নাজার ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে ওর সাহেব চাচু ফোন দিয়েছে অস্ট্রেলিয়া থেকে। চুপচাপ ফোন ধরে ক্ষীণ গলায় সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোর আম্মা? নাজা নরম গলায় বলে, এই তো আলহামদুলিল্লাহ, তোমার? আমিও আছি একরকম। আজ পরীক্ষা না, কখন যাচ্ছিস? এই তো গাড়িতে যাওয়ার পথে। কে নিয়ে যাচ্ছে, নাদের এসেছে? না, মাস্টার চাচু আসেননি, উনি নিয়ে যাচ্ছেন। তৌসির সাথে আছেন তোর? জি। আচ্ছা, ওনার কাছে দে তো। নাজা তৌসিরের দিকে এক নজর তাকায়, তারপর ফোন এগিয়ে দিয়ে বলে, আপনার সাথে কথা বলবেন। তৌসির ভুরু কুচকে বলে, কে? মারজান চাচু। তৌসির নাজার কথায় নাজার থেকে ফোন নিয়ে কানে লাগিয়ে একটা লম্বা সালাম দেয়, আসসালামু আলাইকুম শ্বশুরমশাই, কেমন আছেন? মারজান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনার মতো কুমিরের কাছে মেয়েকে দিয়ে আর কেমন থাকতে পারি বাবা বলো তো। যাই হোক, আপনার কি অবস্থা? তৌসির মারজানের কথা শুনে তাচ্ছিল্যে সুরে বলে, আপনাদের মতো গাদ্দারের মাইয়া ঘর তুইলা আর কেমনে ভালো থাকমু, তারপরও দয়ালের দয়ায় পাক্কা আছি। নাঝা দাঁত চেপে বসে রয়। সবসময় তৌসির এমন করে, ওর বাপ চাচার পিছনে না লাগলেই না হয়। মারজান চাচু বলে, আমাদের মেয়েটাকে আগলে রেখো বাবা, বড্ড আদরের। আদরে তো আমিও রাখতে চাই, কিন্তু আপনাদের মেয়ে তো মুনাফেকি ছাড়া কথাই কয় না আমার লগে। ওর বয়সটা কম, একটু বোঝাবেন, খুবই জেদি। চিন্তা করবেন না, বউ আমার, তাই ভালো রাখার দায়িত্বও আমার। আচ্ছা তাহলে ভালো থাকুন, নাজার কাছে একটাবার দিন। তৌসির নাজার কাছে ফোন দেয়। মারজান নাজাকে বলেন, তোর যা রাগ আর যে ঝাড়া ঝাড়িস, মনে রাখিস ও আমাদের শত্রু। যদি সুযোগ পাস তো খুব দু একটা মারিস। আচ্ছা আমি রাখি। তৌসির নাজার দিকে আর চোখে চেয়ে রয়। হাত লেগে ফোনের সাউন্ড বেড়ে যাওয়ায় তৌসিরও এ কথা শুনতে পায়। নাজা লজ্জায় পড়ে যায়। তৌসির কটাক্ষ করে হেসে ফিসফিসিয়ে বলে, কইছিলাম না তোর বাপ চাচাগুলো সব খানকির পোলা, সবগুলাই গাদ্দার, কোনোটা ভালো না। নাজা তৌসিরের কথার প্রত্যুত্তরে বলে, তাতে আপনার কি, মনে রাখুন একটা স্পষ্ট কথা, আমার বাপ চাচা যদি মহা খারাপ হয় তারপরেও আমি তাদের পক্ষে, তাই এইসব বলে কোনো লাভ নেই। তৌসির নাজার কথায় তাচ্ছিলের হাসি দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলে, সাওয়ায় বাড়ি পড়লে এমনিই পক্ষ দেওয়া ছাড়বি। পরীক্ষা শেষে এসে আছরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে নাজা। আজ সারাদিন তৌসির ওর সাথেই ছিল। তৌসির পার্টি অফিসেও যায়নি আর। নাজা বেদম ঘুমে টালমাটাল হয়ে বিছানায় ঘুমিয়ে আছে, গায়ে কাঁথা জড়িয়ে। কোঁকড়ানো তরঙ্গের মতো চুলগুলো এলোমেলো হয়ে ছিটিয়ে আছে বিছানায়। নাজার 5 নাম্বার চাচা মিরাজের বড় ছেলে তালহা ভাই এসেছেন শিকদার বাড়িতে। আসার কারণ, নাজার 3টে বিড়াল রয়েছে, ওগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নাজাকে ছাড়া, তাই তাদের দিতে এসেছেন তালহা ভাই। যদিও উনি আসতে চাননি, দাদাজান পাঠিয়েছেন, নয়তো কে আসতো নিজের পছন্দের নারীর শ্বশুরবাড়িতে। হ্যাঁ, তালহা ভাই হলেন নাজার শ্যামপুরুষ। তালহা ভাই বড্ড ভালোবাসেন এই জেদি ঘাড়তারা নাজাকে। তিনি জানেন নাজাও ওনাকে পছন্দ করে, কিন্তু আফসোস তাদের পরিণতি বিচ্ছেদেই। তালহা ভাইকে তৌসির নিয়ে এসেছে নাজার কাছে, তাদের রুমে, যাতে উনি দেখা করে বিড়ালগুলোকে দিতে পারেন। তালহা ভাই এসে ওকে ঘুমে দেখে তৌসিরের দিকে এক নজর তাকিয়ে বলেন, ভাই ওকে জাগানোর প্রয়োজন নেই, থাকুক ঘুমে, আমি চলে যাই। তৌসির নাজার পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলে, না না, আপনি এসে বসেন, আমি ডাইকা দিচ্ছি। তালা ভাই আর কী বা করবেন, চুপচাপ এগিয়ে এসে বিছানার এক কোণে বসেন, চারপাশে এক পলক তাকান। আজ ওনার রৌদ্র রাগিনী অন্য কারো যত্নের ফুল কি মিষ্টিভাবে ঘুমিয়ে আছে। তালা ভাই নির্মল নয়নে চেয়ে তাকেন ঘুমন্ত নাঝার পানে, চোখের কি ভয়ঙ্কর তৃষ্ণা। আজ কয়দিন পর দেখলেন, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল একটিবার আপন প্রণয় রানীকে দেখার জন্য। তৌসির নাঝার দিকে ঝুঁকে ওর বাহুতে আলতো টেনে বলে, নাঝা ওঠো, কে এসেছে দেখো। ঘুমের মধ্যে বিরক্ত করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম।
তৌসির নাজার কথায় ওকে একটানে তুলে মনে মনে বলে, মান সম্মান আর কিছু রাখতো না এই নাদান, রাতে জড়িয়ে ধরে ঘুমোতে দেননি। এই কথাখানি তালহা ভাইয়ের কর্ণপাত হতেই মনে হয় ওনার কলিজাটাকে অল্প অল্প করে ধীরে ধীরে টেনে বের করে নিল। তালহা ভাইয়ের অন্তর ফাটতে শুরু করেছে, অস্থির হয়ে পড়েছেন উনি, হাত পা আপনা আপনি কাঁপতে শুরু করেছে, নিজেকে দমিয়ে রাখার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তৌসির নাজাকে একটানে তুলে বাসায় নাজার চোখ কচলিয়ে চোখ খোলে। সামনে যেই না তালহা ভাইকে বসে থাকতে দেখে অমনি স্তব্ধ হয়ে যায়, শরীরের লোম খাড়া হয়ে যেতে শুরু করে। তৌসিরের ওড়নাটা পাশ থেকে নিয়ে ওর গলায় জড়িয়ে দিতে দিতে বলে, নাও ভাইয়ের লগে কথা কও, আমি গোসল করে আই। এ বলে তৌসির ওয়ার্ড্রপ থেকে একটা কালো আর নীল চেকের লুঙ্গি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে, রেখে যায় পিছনে দুই অবাকটাকে, যারা কিনা একে অপরকে বলতে পারেনি দুজনেই আমরণ ভালোবাসে। নাজা ঘর থেকে বেরিয়ে এসে বিছানা থেকে নেমে তালহা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। হাত পা ঠান্ডা হয়ে গেছে, বুক ধরফর করছে, মনে হচ্ছে এই বুঝি অন্তরে কেউ বিষাক্ত কাঁটা ফুটিয়ে দিল। নাজা তালহা ভাইয়ের সামনে দাঁড়াতে উনি চোখ তুলে তাকান অসহায় চোখে, এক পলক ওর দিকে আর জিজ্ঞেস করেন, কেমন আছিস? নাজা নিজের পান্নার মতো কালচে সবুজ চোখে অদ্ভুত দৃষ্টিতে অগোছালো তালহা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তালহা ভাইয়ের পরনে হালকা নীল রঙের একটা ক্লাসিক শার্ট আর কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো, সিগারেট খাওয়া কালচে খয়েরি ঠোঁট, ক্লিন শেভের শ্যামলা চেহারা, বড্ড মায়াবী লাগে এই পুরুষটা। নাজা কিছু সময় চুপ করে তাকিয়ে থেকে উত্তর দেয় মেকি হেসে, ভালো থাকতে দিয়েছেন, ভালো থাকবো। তালহা ভাই চোখ নামিয়ে নেয়। নাজার কথায় বিয়ের কথা শুনে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের মতো কান্না করে আবদার করেছিল নাজা তালহা ভাইয়ের কাছে, কিন্তু আফসোস তালহা ভাই শোনেননি, বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। পরিবারের সম্মানের ন্যায় চেয়ে বলেছিলেন নাজাকে, তোর আবেগ আমি ভালোবাসা নই। এই কথাখানি যতবার নাজা ভালোবাসা প্রকাশ করেছে ততবারই উনি বলেছেন আবেগ। আবেগ বলতে বলতেই পর হয়ে গেল। নাজা দেখে তালহা ভাই ঘেমে গেছেন, তাই আগে যেমন ওনাকে পানি দিত তেমনি আজও তালহা ভাইকে এক গ্লাস পানি এগিয়ে দেন, বলে, নিন তালহা ভাই পানি। তালহা ভাই অক্ষুণ্ণ চোখে নাজার হাতে ধরা গ্লাসের দিকে তাকান। ওর হাতে চুড়ি দেখে এক নিরুপায় চক্ষু সম্ভার নিয়ে নাজার ন্যায় তাকিয়ে বলেন, অন্যের নামে চুরি পরা হাতে আমায় পানি দিস? এই পানি আমার গলা দিয়ে নামবে? নাজার কলিজায় লাগে তালহা ভাইয়ের আধার গ্লানির আর্তনাদ। চুপচাপ পানির গ্লাসটা জায়গা মতো রেখে আবারও তালহা ভাইয়ের সামনে এসে দাঁড়ায় আর নিস্তেজ গলায় বলে, তালহা ভাই, মৃত্যুর আগে অবধি মনে থাকবে, আমার চোখের অসহায় পানিগুলোও আপনার মন গলাতে পারেনি। তালা ভাই নাজার কথায় বুক ভরা বিমর্ষ নিয়েও মৃদু হেসে বলেন, আমাদের মিলন কখনোই হওয়ার ছিল না। হ্যাঁ ছিল না তো আপনি চাননি, এটা তাই হয়নি। তালা ভাই নির্মূল হেসে বলে, কিছু জিনিস চাওয়া সাধ্যের বাইরে থাকে। নাজার চোখে পানি চলে আসছে ধীরে ধীরে, বুক ফেটে যাচ্ছে বারবার কষ্টে, কিন্তু কিছু করার নেই। ক্ষীণ গলায় বলে, হঠাৎ আমার শ্বশুরবাড়িতে এলেন যে, লাশ অবস্থায় দেখতে এসেছেন বুঝি? তালাভাই নাজার থেকে চোখ সরিয়ে নিয়েছিল, তবে ওর এই কথা শুনে আবারও নাজার মুখ পানে কাতর দৃষ্টিতে তাকান। আজ ওনার প্রেম সঞ্চারণীর মুখে অভিমানের চাপ স্পষ্ট। আজ তালহা ভাইয়ের কঠোর অলস্যার অভিমানে নয়নদয় জ্বলছে সিক্ত অনুরাগে। এই অভিমান দেখে তালহা ভাই মেকি হেসে বলে, জানিস অভিমানশীলা রমণীরা নীরবতায় প্রেম কাব্য রচনা করে। তালা ভাইয়ের কথায় স্রেফ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নাজা ওনার পানে। কতটা নিষ্ঠুর উনি! তালা ভাই বোঝেন এখানে আর থাকা উচিত নয়, তাই উঠতে উঠতে বলেন, আমি যাই রে, তোর বিড়ালগুলো দিতে এলাম, নিচের লিভিং রুমে 3জন রাখা আছে। নাজা ওনাকে যেতে দেখে আলতো সুরে বলে, আরেকটু থাকা যায় না, একটুখানি সময়? তালা ভাই ওর কথা হেসে বলেন, কি করব থেকে থেকে গেলেই তো আর তুই আমার হবি না। নাজার ভেতরটা ফেটে পড়তে থাকে, মনে হচ্ছে পাহাড় ধসে পড়ল এর উপরে। এভাবে যদি আগে বলতেন তাহলে মুহূর্তেই ওনার নামে 10-12 বার কবুল বলে দিতেন নাজা। আজ বলতে পারবে না, আর আজই এমন কথা বলছেন তিনি। নাজা তালহা ভাইকে বলে, ওপারে হব, আপনি ওপার অবধি অপেক্ষা করবেন তো আমার? তালা ভাই নাজার কথায় মুচকি হাসে, কারণ তিনি জানেন এটা বাস্তব নয়। আর কিছুদিন পর নাজা তালহা ভাই বলতে কেউ আছে ভুলে যাবে, নিজের সংসারে মন দেবে। তাই এসব আশা সবই বৃথা। তালা ভাই মুচকি হেসে যেতে যেতে বলেন, ভালো থাকিস, আমি গেলাম। এ বলে উনি সামনে আগান, পা তির করে কাঁপছে, পা ফেলতে ইচ্ছে হচ্ছে না। মনে চাচ্ছে আরও কিছু সময় নিজের প্রিয় নারীর সঙ্গ দিতে, দুগাল কথা বলতে, সে কথা হোক তিক্ত, তারপরও তিক্ত কথাই বলতে, কিন্তু তা যে সম্ভব নয়। নাজা অচেতন হয়ে কাতর চোখে তালা ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমি আসবো, আমি আপনার কাছেই আসবো, আপনাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয় বাঁচা, আমাদের আবার দেখা হবে। ওর কথা কর্ণপাত হতেই আপনা আপনি থেমে যায় তালহা ভাইয়ের পা। উনি ঘাড় ফিরিয়ে নাঝার ন্যায় তাকিয়ে ঠোঁটে অল্প হাসি ঝুলিয়ে বলেন, এ জীবনে আমাদের আর কখনো দেখা না হোক। এ বলে উনি দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান।
ভেতরটা ফেটে যাচ্ছে, নিজের প্রিয় নারী আজ অন্য কারো স্ত্রী। এটা অনুভব হতেই অন্তরের বাঁধ ভেঙে যন্ত্রণার ঢেউ উপচে পড়ছে। অন্তর কাঁপছে যন্ত্রণায়, হাত পা ভেঙে পড়ছে, অবশ হয়ে যাচ্ছে, পা ফেলতেও কষ্ট হচ্ছে। শরীরে আর শক্তি নেই। নাধার আত্মনাদ কলিজা বিচ্ছিন্ন করে ব্যথায় নত করে নিয়েছে। তাই ভাই বেরিয়ে যেতেই নাঝা দৌড়ে এক প্রকার ব্যালকনিতে যায়। উদ্দেশ্য শেষ দেখা, একটিবার তালহা ভাইকে দেখে নেওয়া। নিচে অনেক জোরে জোরে কে গান বাজাচ্ছে, এতে নাঝার আরও বেশি যন্ত্রণা হচ্ছে, কান ভ্যান ভ্যান করছে গানের শব্দে ব্যালকনিতে আসায়। কিন্তু তাও নাঝা রুমে যায় না, ব্যালকনির কিনারায় এসে রেলিংয়ের হাতল ধরে দাঁড়িয়ে থাকে। কিছু মুহূর্ত পর তালহা ভাই বাড়ির সদর দরজা পেরিয়ে বের হন আপন বাড়ি যাওয়ার জন্য, আর নাঝা নিরাশ্রয় নেত্রে চেয়ে রয় ওনার যাওয়ার পানে। ভেতরটা গলে পড়ছে। নাঝা বুঝতে পারছে তালহা ভাই হাঁটতে পারছেন না, জোর করে শরীর টেনে হাঁটছেন, পা বারবার আটকে যাচ্ছে, উনি এলোমেলো পা ফেলছেন। নাঝার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আর তালা ভাইকে পাওয়া হলো না। এই ভবনে সবার আপন মানুষ আছে, কিন্তু আল্লাহর পর তালা ভাইয়ের আপন বলতে নাঝাই ছিল। আজ সেও পর হয়ে গেল। মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তালা ভাই থেমে যান গেটের সামনে গিয়ে, তারপর দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে নাঝার ব্যালকনির দিকে তাকান। দেখতে পান ওনার নাঝা ওনার ন্যায় ব্যাকুল চোখে তাকিয়ে আছে, আবার সেই চোখে পানিও। হয়তো এই চোখ বলছে আর একটু থাকেন না, একটুখানি সময় থাকুন। নাঝা তালা ভাইকে থেমে ওর দিকে তাকাতে দেখে অসহায়ের মতো চেয়ে থাকে। চোখ বেয়ে সমান তালে পানি ঝরতে থাকে, আর মন বলে আরেকটু থাকুন না, আর একটু থাকুন। তখনই স্পিকারে গান বেজে ওঠে। নাজার এই গানটা শুনে হাউমাউ করে কান্না করে তালহা ভাইকে এই লাইনগুলো বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তালা ভাই আর থাকেন না। চুপিসারে চোখ মুছে এক প্রকার দৌড়ে বেরিয়ে যান শিকদার বাড়ি হতে। উনি যেতেই নাচার শব্দ করে কেঁদে দিয়ে বলে, আজও আমার চোখের অসহায় চাহনি আপনি বুঝলেন না। একটা রুমে এই গান স্লোবিটে বাজছে, চারিদিকে আবছা আলো, ড্রিম লাইটের এই ক্ষীণ আলোয় রুমে বসে আছেন একজন, দেয়ালে পিঠ ঠেকিয়ে, হাতে একটা কলম, উরুর উপর রাখা একটা ডায়েরি। তিনি ডায়েরিতে কিছু লিখছেন, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে, এতে তার হাত ডায়েরির পাতা ভিজে যাচ্ছে। ডায়েরির পাতায় সে লিখছে তো ঠিকই, কিন্তু মন দিয়ে লিখতে পারছে না, হাত কাঁপছে বারংবার। তারপরও লিখছে, প্রিয় প্রাণ সঞ্চারিণী, জানি তোকে আর কখনো পাওয়া হবে না, তারপরও এই বোকা আমি তোকে ভালোবেসেছি, তোর মায়ায় নিজেকে ডুবিয়ে নিয়েছি। আমি জানতাম ইকরাব তোকে আর তুই তালহাকে পছন্দ করিস, তারপরও ভালোবেসেছি। জানিস কেন বেসেছি? এই ভেবেই বেসেছি, যদি আমার নিয়তি আমার উপর একটুখানি দয়া করে আর কোনোভাবে যদি তুই আমার হয়ে যাস, সেই আশায় বেসেছি। কিন্তু দেখ, আমার নিষ্ঠুর নিয়তি আমায় দয়া করেনি, একটুখানিও দয়া করেনি। তুই আমার হোসনি, পৃথিবীর সব নিয়ম ভঙ্গ করে তুই যদি আমার হতিস, তবে কি এমন ক্ষতি হতো? খুব বেশি কি ক্ষতি হতো? হয়তো হয়ে যেত, তাই তুই আমার হোসনি। আমি আজও তোর সেই খিলখিলিয়ে হাসিতে মাতোয়ারা। তুই আমার অন্তরের গহ্বরে লুকিয়ে থাকা এক টুকরো বাঁচার আশা, যা আজও নিভে যায়নি। এ বলে তিনি নিজের চোখের পানি মুছলেন, গলা শুকিয়ে আসছে যন্ত্রণায়। তবু কলম থামল না। আবারও কাঁপা হাতে লিখলেন, তোকে পাইনি এতে দুঃখ নেই, কিন্তু তোকে বলা হয়নি যে তুই বলতেই আমি নিঃস্ব, আর হয়তো কখনো বলাও হবে না। তুই আমার হওয়ার ছিলি না, তাই হোসনি, কিন্তু মন যে বড্ড বেহায়া। তুই অন্য কারো, অথচ আজও তোকে নিয়ে বুনি হাজারো স্বপ্ন, না পেয়েও পাওয়ার লোভ পিছু ছাড়ে না। কখনো মনে হয় হয়তো কোনো জন্মে অন্য কোনো আকাশের নিচে আমরা সত্যিই এক হব, সেদিন তোর হাত ধরতে আর কোনো বাধা থাকবে না। আর যদি তা নাও হয়, তবু জেনে রাখিস, প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা অশ্রুবিন্দুতে আমি কেবল তোরই নাম লিখে যাই, চির অপূর্ণ প্রেমিক। তৌসির তাড়াহুড়ো করে রুমে ঢোকে। নাজা টেবিলে বসে স্পিকিং প্র্যাকটিস করছে। হঠাৎ তৌসিরকে এমন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে নিজের অনিচ্ছায় উঠে দাঁড়ায়। তৌসির কোনো দিকে না তাকিয়ে ওয়ার্ড্রবের ড্রয়ার খোলে, কিছু খোঁজে। কিছু সময় খুঁজে না পেয়ে ঘাড় ফিরিয়ে তাকিয়ে নাঝাকে উদ্দেশ্য করে বলে, নাঝা, এখানে 12টা পাউডারের ছোট প্যাকেট রাখা ছিল, ওগুলো দেখেছো? নাঝা পাউডারের কথা শুনে তৌসিরের দিকে তিক্ত নয়ন সে বলে, পাউডার বলছেন কেন? ওগুলো ড্রাগস বলুন না। তৌসির নাজার মুখ থেকে এসব কথা শুনে দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে এসে বলে, ও তুমি দেখেছো? ও কই ওগুলো? তাড়াতাড়ি দাও। নাজা আশেপাশে আলসেমি চোখে চোখ বুলিয়ে তারপর সোজা উত্তর দেয়, ওগো, ওগুলো আমি ওয়াশরুমে ফ্লাশ করে দিয়েছি। ফ্লাশ করে দিয়েছি শুনে তৌসিরের মাথা নষ্ট হয়ে যায়। ক্রোধে উন্মত্ত হয়ে অগ্নিদগ্ধ চোখে তাকিয়ে নাঝার দিকে তেড়ে এসে বলে, কি কসমাগি, তুই এই রকম কাজ কেমনে করলি? তৌসিরের মুখের এমন বিশ্রী গালি শুনে রাগের আঁচে পুড়ে যায় সারাটা দেহ নাঝার। তাই দাঁত চেপে বলে, যা শুনছেন তাই বলেছি, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির নাঝার সামনে এসে দাঁড়ায়। রাগ তার বুকে গুমড়ে ওঠে, ওর এক একটি নিঃশ্বাস বজ্রপাতের সমান। তৌসির হুঙ্কার দিয়ে বলে, নাদানের বাচ্চা, চুপচাপ বের কইরা দে, নয়তো তোর কলিজার উপর উঠে আজান দিমু, মুনাফেকি ছাড়াইয়া দিমু একদিনে।
নাজা বড্ড ভয় লাগতে শুরু করে, কিন্তু তারপরও সাহস নিয়ে তৌসিরের চোখে চোখ রেখে বলে, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির লুঙ্গির কোণ তুলে হাত নিতে নিতে বলে, একটানে ধইরা সাউয়া ফাইরা নিমু, চুপচাপ বের কর, কাস্টমাররা টাকা দিয়ে দিয়েছে। নাজা সোজা উত্তর দেয়, আমি বললাম তো আমি ফ্লাশ করে দিয়েছি, তো কোথা থেকে পাবো? তৌসির অগ্নিচোখে নাজার ন্যায় তাকিয়ে ওর দিকে হাত বাড়ায়, উদ্দেশ্য গলা টিপে মেরে ফেলা, ধ্বংস করে দেওয়া। তৌসিরের কাছে কোনো কিছুর মাফ নেই।